জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছেন বিশ্ব নেতারা। একই সাথে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়গাথা শুনে মুগ্ধ হয়েছেন তারা। পাশাপাশি তার এই সফর বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন বিশ্ব নেতারা। ৭১কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এক ভিন্নতম প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি, এমনকি বাংলাদেশের ভিন্ন এক রাজনীতি, এমনকি মানবাধিকার লঙ্ঘন সহ নানা বিষয় নিয়ে এবার জাতিসংঘের ৭৯তম যে সাধারণ অধিবেশন চলছে সেখানে যোগ দিয়েছেন। নানা বিষয় নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন দেশ, বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশকে সাহায্য করার জন্য একমত হয়েছেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা গেল কয়েকদিনের যে বিভিন্ন বিষয়ে যোগ দিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রেস সচিব শফিকুল আলমের সাথে একটু কথা বলতে চাই। শফিক ভাই, একটু যদি বলেন যে গেল 2 দিনে, যদি মোদ্দা কথায় বলেন যে গেল 2 দিনে বাংলাদেশের এই যে ৭৯তম সম্মেলন চলছে জাতিসংঘের, সেখানে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে এবং এই সফরটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? অনেক লিডারের সাথে, জো বাইডেনের সাথে কথা হয়েছে, জাস্টিন ট্রুডোর সাথে কথা হয়েছে। আজকে যেমন ধরেন ওয়াং ই চাইনিজ ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে, অজয় বাঙ্গার সাথে কথা হয়েছে, কালকে IMF-এর প্রধানের সাথে কথা হয়েছে, আজকে নেপালি প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলির সাথে কথা হয়েছে। সবাই চাচ্ছেন উনি যে কথা বলেন, ওনার কথা সবাই শুনতে চাচ্ছেন। এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো, যেই অভূতপূর্ণ একটা বিপ্লব হলো, সেই বিপ্লব কারা করলো, কিভাবে করলো, ইয়াং ছেলেরা কি চায়, স্টুডেন্টরা কি চায়, বা সাধারণ জনগণ কি চাচ্ছে, সে বিষয়ে সবাই জানতে চাচ্ছেন। উনি সব জায়গায় কথা বলছেন, জানাচ্ছেন। একটু যদি বলেন যে বাংলাদেশের অর্থনীতি বলা চলে যে সেই সময় 16 বছরের শাসনামলে লুটপাট থেকে শুরু করে পাচার সব কিছুই হয়েছে একদম ভঙ্গুর অবস্থায়। দাতা সংস্থাগুলোর সাথে বৈঠক করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কতটা আশার আলো নিয়ে আসলে এবার এই সংস্থাগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে? আমি তো বলবো যে তাদের রেসপন্সটা অভূতপূর্ণ, এটা মানে কল্পনাতীত। হ্যাঁ, সবাই এগিয়ে আসছেন। আজকে অজয় বাঙ্গা বলছেন যে ওনারা $3.5 বিলিয়ন দিবেন বাংলাদেশের এই যে রিফর্ম প্রোগ্রাম। আপনি IMF-এর কাছে হচ্ছে, IMF-এ অলরেডি একটা টিম আছে, ওই টিমের রিপোর্টের ভিত্তিতে তারা জানাবে যারা বাংলাদেশকে পাশে কতটুকু দাঁড়াবে। সিমিলারলি আপনি ADB বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে গেট ফাউন্ডেশন তারা জানাচ্ছে যে তারাও বাংলাদেশের সাথে থাকবে। আপনি জানেন গেটস ফাউন্ডেশন ওয়ান অফ দ্য রিচেস্ট ডোনার্স। তারপরে USAID এর প্রেসিডেন্টের সাথে আছে কথা বলে, অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলেছেন। তারাও বাংলাদেশের সাথে আরও তাদের সম্পর্ককে আরও ডিপেন্ড করতে চায়, আরও অনেক জায়গায় তারা সাহায্য করতে চায়। আপনার বাংলাদেশের স্টুডেন্টরা যারা রিভলিউশন করলো, কেন করলো? তারা দেখছে যে তাদের কোনো রাইটস ছিল না, তাদের কোনো সিভিল রাইটস নাই, তাদের প্রত্যেকটা পদে পদে বৈষম্য, জবগুলো চলে গিয়েছিল আপনি ধরেন ছাত্রলীগের গুন্ডা পান্ডাদের হাতে। সেই জায়গা থেকে আপনি বাংলাদেশকে যে কীভাবে রিবিল্ড করা যায়, একটা অ্যাকাউন্টেবল একটা সিস্টেম করা যায়, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যেন ইকুয়াল অপরচুনিটি পায় তার ফিউচারকে পারসিউ করার, সে যেটাকে পারসিউ করতে চাচ্ছে সেটার যাতে ইকুয়াল অপরচুনিটি চায়, এবং একটা বৈষম্যহীন একটা দেশ সে যাতে আমরা পরিণত হতে পারি। একটু যদি বলেন যে গুম খুন নিয়ে কথা হয়েছে, মানবাধিকার সংস্থাগুলো আসলে এই বিষয় নিয়ে কতটা সোচ্চার, বা তারা কি দাবি জানিয়েছেন সংক্ষেপে যদি? না, তারা সোচ্চার আমি বলবো না। তারা আসছিলেন, স্যারের সাথে দেখা করেছেন, তাদের অনেক সোফার বাংলাদেশে যে রিফর্মের প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে সে ব্যাপারে তাদের সাথে কথা হয়েছে। তারা কিছু ব্যাপারে তাদের মন্তব্যও দিয়েছেন। সেই মন্তব্যের একটা বড়, যেমন ফ্রিডম অফ স্পিচের কথা এসছে, আমরা বলেছি যে বাংলাদেশে এখন আমার তো মনে হয় যে এইরকম ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশের
ইতিহাসে আদৌ ছিল কিনা কোনো আমলে, আমার তো বিশ্বাস হয় না। আমি তো নিজের 30 বছর ধরে জার্নালিজম করছি। আমরা পুরোপুরি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী। স্যার তাদেরকে এটা বলেছেন। অ্যাট দ্য সেম টাইম তারা আয়নাঘর সম্পর্কে জানতে চাচ্ছে, সেই জায়গাটায় যারা গুম অ্যান্ড খুনের এক্সট্রা জুডিশিয়ালের মার্ডারের শিকার হলো তাদের ক্ষেত্রে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির কি জায়গাটা কতটা তৈরি হবে, সেই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছে। একটু যদি সার্ক বিষয়ে বলেন, অনেক দিন ধরে এটা অকেজ এবং এটি চালু করার একটি আশ্বাস আমরা পেয়েছি। পাশাপাশি পাকিস্তান আমাদের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, সেই জায়গাটা যদি সংক্ষেপে বলেন। না, সার্ক তো ধরেন বাংলাদেশ কেন, পুরো সাউথ এশিয়ার মানুষই চায় যে এক ধরনের তাদের মধ্যে এক ধরনের ইকোনমিক কোঅপারেশন যাতে বাড়ে, এক ধরনের ইকোনমিক ইন্টিগ্রেশন যাতে হয়। আমরা যেন পুরো সাউথ এশিয়া জুড়ে খুব স্বল্প খরচে ঘুরতে পারি। আমি যেন আজকে এখানে আছি, কালকে জন্য আমি কাবুলে ঘুরে আসলাম, যে ভিসা ফ্রি একটা ট্রাভেল বা একটা ইকোনমিক একটা প্ল্যাটফর্ম, একটা রিজিওনাল কোঅপারেশনে যে একটা ইউনিক একটা প্ল্যাটফর্ম সার্ভ হতে পারতো, কিন্তু সেটা হয় নাই বিভিন্ন কারণে। স্যার চাচ্ছেন এটা রিভাইভালটা হোক। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে বর্তমানে জাতিসংঘের 79তম অধিবেশনে যোগ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বেশ কিছু সংস্থার সাথে, বেশ কিছু রাষ্ট্রপ্রধানের সাথে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তিনি বৈঠক করেছেন, একান্ত বৈঠক। সেখানে নানা বিষয় উঠে এসেছে এবং সামনের বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, বাংলাদেশের রাজনীতি কী কথা বলবে, সব কিছু নিয়ে কথা হয়েছে এই অল্প 2-1 দিনের মধ্যে। তবে বাকি যে সময়টি আছে সেই সময়ে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু আছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পারছি। হয়তোবা এই 2 দিনে যে অর্জন হয়েছে, সামনের যে কয়দিন বাকি রয়েছে সেই বাকিতে আরও অনেক কিছু অর্জন নিয়ে এবার জাতিসংঘের 79তম অধিবেশন শেষ করবেন